বাড়ি থেকে ঝগড়া করে আমি এসে ট্রেনে উঠে পড়ি। মনটা আজ ভীষণ খারাপ। বাড়ি থেকে আজ অনেক বকা শুনেছি। তার কারণ হলো আমি চাচা বাড়িতে বেড়াতে আসতে চেয়েছি। তার জন্য আব্বু আম্মু অনেক বকা দিয়েছে। তাই রাগ করে নিজে নিজেই চাচা বাড়িতে রওনা দিলাম। এখানে আসার কারণ হলো কারণ আমি আমার চাচাতো বোনকে ভীষণ ভীষণ পছন্দ করি, কিন্তু ও আমাকে একটুও পছন্দ করে না। যাই হোক, এবার গিয়ে ওকে পড়িয়েই ছাড়ব। বেশ কিছুক্ষণ পরে আমি ওদের বাড়িতে এসে পৌঁছালাম। কলিং বেল দিতে না দিতেই কাকিমা এসে দরজা খুলে দিল। আরে ফারজানা, তুই কখন আসলি? এই তো কাকি, এখনই আসলাম। কি মনে করে আসলি আমাদের বাড়িতে? তোমাদের বাড়িতে আম্মু আব্বু কেউই আসতে দিতে চাইছিল না, তাই রাগ করে নিজে নিজেই চলে এসেছি। আয় আয়, ভেতরে আয়। তুমিও তো দরজার সামনে দাঁড়িয়ে আছো, আর এটা ওটা প্রশ্ন করে দিলা, তাহলে আমি উঠবো কিভাবে বলো? ওরে দুষ্টু ছেমরি, আমি সরে গিয়েছি, এখন তো আয়। আমি বাড়ির ভেতরে ঢুকে পড়লাম, তারপরে কি চেয়ারে বসে পড়লাম। কিছুক্ষণ পর আমি কাকিকে বললাম, এই কাকি, তোমার ছেলেকে তো কোথাও দেখতে পাচ্ছি না, আবির কোথায় বলো তো? আছে হয়তো ওর রুমে। ওকে, আমি ওর সাথে একটু দেখা করে আসি। আমি আবিরের রুমে চলে আসি, দেখতে পেলাম আবির ঘুমিয়ে আছে। তাই ওকে গিয়ে আমি জড়িয়ে ধরলাম। হঠাৎ আবির জোরে বলে উঠল, কে কে? আরে আমি। আমিটা আবার কে? তোর বউ এসেছে। আমি চোখ খুলে দেখি ফারজানা আমাকে জড়িয়ে ধরে আছে। কি রে শয়তান ছেমরি, তুই কখন আসলি? আর এসেই সোজা জড়িয়ে ধরলি? আমি কিছুক্ষণ আগে এসেছি, আর তোকে অনেক দিন হয়েছে জড়িয়ে ধরিনি, তাই আজকে একটু জড়িয়ে ধরলাম। ছাড় বলছি, তা না হলে কিন্তু আমি আম্মুকে ডাক দিব। দিলে দিবি, তাতে আমার কি। আর তুই যতই কাকিকে ডাক দাও না কেন, সে আমাকে কিছুই বলবে না। এখন বল, তুই আমাদের বাড়িতে এসেছিস কেন? তোকে তো অনেক দিন দেখি না, তার জন্য। আর তোকে না দেখতে পেলে আমার একটুও ভালো লাগে না। আবারও ওই ফালতু কথা। একদিন বলেছি কিন্তু আমার সাথে তুই ফালতু কথা বলবি না। তোর কাছে আমার ভালোবাসাটা ফালতু মনে হয়? তুই এই একই কথা আর কতবার বলবি, হ্যাঁ? আমি কিন্তু আমার কথা তোকে আগেই বলে দিয়েছি। তোর কাছে আমার ভালোবাসাটাও ফালতু মনে হয়? ও ভালো কথা, কালকে তুই আমাকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, তারপরে ইমো থেকে ব্লক দিয়েছিস কেন? তুই কালকে রাতে এত ফালতু কথা বলেছিস কেন? কি বলেছিস যে আমরা কয়টা বেবি নেব? আরও তুই অনেক কিছু বলেছিস। তার জন্য তোকে ব্লক দিয়েছি। বলছি ভালো কথা, আরো বলবো, যতদিনই ফারজানা বেঁচে আছে ততদিন আমি তোকে চালাবো, আর তুই আমাকে ব্লক করে ঠিক করনি। বেশি কথা বললে নাম্বারটাও ব্লক করে রাখবো। তখন যেটুকু কথা বলতে পারতি তখন সেটাও পারবি না। কি বললি? এটা বলা মাত্রই আমি আবিরকে জোর করে ওর গলাটা চেপে ধরলাম। ফারজানা ছাড় তো, আমার কিন্তু শ্বাসটা বন্ধ হয়ে যাচ্ছে। আগে বল, সব কিছুর ব্লক খুলবি? না, আমি তো খুলবো না, তোকে ব্লকেই ঝুলিয়ে রাখবো। তাহলে বুঝবি, আজকে তোর শেষ দিন। আজকে ওপরে যাবার জন্য রেডি হয়ে যা। এই, আমি এখনই ব্লক খুলতেছি, এখন তো ছাড়বি। আমি আবিরকে ছেড়ে দিলাম, ছাড়া মাত্রই ওয়াশরুমে চলে গেল। তার আগে আসুন পরিচয় হয়ে নি। আমি ফারজানা, অনার্স 3য় বর্ষের ছাত্রী। আর এতক্ষণ যার সাথে দুষ্টুমি করছিলাম সে হলো আবির, আমার একমাত্র চাচাতো ভাই। ওকে এখন ভাই বলা যাবে না, কারণ ও আমার পর। আমি ওকে অনেক ভালোবাসি, আর নিজের থেকেও বেশি। কিন্তু ও আমাকে একটুও ভালোবাসে না। যখনই ওকে আমি ভালোবাসার কথা বলি তখনই ও আমাকে এড়িয়ে এড়িয়ে চলে। কি করব, নিজের মাথায় কিছুই আসছে না। কবে যে ওকে আপন করে পাবো তা আমি নিজেও জানি না। কিছুক্ষণ পরে আমি কাকিমায়ের সাথে কথা বলতে কাকির রুমে চলে আসি। তার বেশি কিছুক্ষণ পরে আবির আসলো। আম্মু, আমি একটু বাহির থেকে ঘুরে আসছি।
আচ্ছা, যা তাহলে। আমি ওখান থেকে আসতে যাব এমন সময় ফারজানা বলা শুরু করে দিল। ও কাকি, তোমার ছেলেকে বলো না আমাকে একটু নিয়ে যেতে। ওই কাকি, বলো না। আবির, ফারজানাকেও তো সাথে নিয়ে যা। আমি ওকে নিয়ে যেতে পারবো না, ওর মতো শয়তানকে তো কোনো দিনও না। দেখছো, তোমার কথাও শুনে না। ফারজানা, তুই ওর সাথে যা তো, না নিলে আমি দেখব। আমি আবিরের সাথে এসে পড়ি। তারপর বাইকে উঠবো এমন সময় আবির বলে উঠল, ফারজানা, পিছনে বসে যদি কোনো কিছু করতে দেখি তাহলে লাথি দিয়ে কিন্তু নামিয়ে দেব। করবো না মানে? আমি তো করবই। আর তোর ঘাড়ে মাথায় পিঠে সব জায়গায় চুমু দিব। তুই আমার সাথে কোথাও যেতে পারবি না, তুই এখন রুমে যেতে পারিস। আবির, আমাকে এইভাবে পাঠিয়ে দিস না। আমি তোকে কিছুই করব না, প্লিজ। আচ্ছা, তাহলে এখন উঠে পড়। আমি ওর পেছনে উঠে পড়ি। দুজনে যেতে আছি, এর ভেতর আমি আবিরকে বললাম, আবির, এক জায়গায় একটু কষে ব্রেক করিস তো। কেন? তাহলে তো পড়ে যাব আর মরেও যেতে পারি। না থাক, তাহলে আর ব্রেক করা লাগবে না। আমি এত তাড়াতাড়ি মরতে চাই না। এখনো বিয়ে করব, তারপরে বরের আদর পাবো, আরো অনেক কিছু। তো এসব কথা আমাকে বলতে আসিস কেন শুনি? আরে বুদ্ধু, সেটা তো তুই হবি। একদম ফালতু কথা বলবি না, ওকে? এভাবেই বাইক চলতেছে আর আমরা দুজনে কথা বলতেছি। হঠাৎ আবির একটা মেয়ের সামনে ওর বাইকটা থামালো। আরে মিম, কেমন আছিস? এই মোটামুটি ভালো। তুই কেমন আছিস? ভালো তো। এখানে দাঁড়িয়ে আছিস কেন? আর বলিস না, 45 মিনিট ধরে দাঁড়িয়ে আছি, একটা গাড়ি পাচ্ছি না। ফারজানা, তুই বাড়িতে চলে যা, আমি তোকে গাড়িতে উঠিয়ে দিচ্ছি। কেন? তুই কোথায় যাবি? আমি ওকে একটু এগিয়ে দিয়ে আসি। আমি এখান থেকে নামবো না। আমি তোকে নামতে বলছি না? কথাটা শুনে নিজের ভেতরে একটা কেমন যেন ঘৃণা লাগলো। তাই আমি ওর বাইক থেকে নেমে পড়লাম। এই নে টাকা, রিকশায় করে বাড়িতে চলে যা। আমি তো টাকা নিয়ে যাব কেন? এটা বলে আমি ওখান থেকে হাঁটা শুরু করে দিলাম, কারণ আমার চোখের পানি আর ধরে রাখতে পারছি না। কিছুক্ষণ পর দেখতে পেলাম সে মেয়েটি আবিরের কাঁধে হাত রেখে ওখান থেকে চলে গেল। সেটা দেখে তখন আমার অনেক কান্না পাচ্ছিল, কিন্তু আমি তো রাস্তায়, তাই কান্না করতে পারিনি। তবে বুকটা ভেতর থেকে ফেটে যাচ্ছে। কিছুক্ষণ পরে আমি রিকশায় করে বাড়িতে এসে পড়ি। এসে শুয়ে শুয়ে কতক্ষণ কান্না করলাম। রাতের বেলা আমি আবিরের রুমে চলে আসি। রাত তখন 11:45। এসে দেখে আবির বসে বসে মেয়েদের সাথে চ্যাটিং করতেছে। তাই আমি ওর কাছে চলে আসি। আজকে ওই মেয়েটা কে ছিল? আরে তেমন কেউ না, আমার স্কুল লাইফের একজন বন্ধু। ওকে তুই নিয়ে কোথায় গিয়েছিলি? অনেক দূরে। তা তোকে বলবো কেন? তুই এখন এখান থেকে যা তো। খুব ভালোই তো, মেয়েদের সাথে প্রেম করাও শিখে গিয়েছো। তোকে আমি এর আগেও বলেছি আর এখনো বলছি, আমি কারোর সাথে প্রেম করি না। ওরা শুধু আমার ফ্রেন্ড, আর কিছু না। তুই কি আমাকে কোনো দিনও ভালোবাসবি না? দেখ ফারজানা, তোকে আমি আমার বোনের চোখে দেখি, আর কিছু না। একবার বল যে ভালোবাসিস না। শুধু একবার কেন, 10-12 বলতে পারি যে আমি তোকে ভালোবাসি না। এটা বলা মাত্রই ফারজানা গিয়ে দরজাটা লক করে দিল। আমি এক পা এক পা করে আবিরের দিকে এগোতে লাগলাম। ফারজানা, এসব পাগলামো করে তুই আমার কাছ থেকে কোনোদিন ভালোবাসা পাবি না। আমি আবিরকে জড়িয়ে ধরে কাকিকে ডাক দিতে লাগলাম। ফারজানা, বলে দিয়েছি কিন্তু আর কাছে আসবি না, তাহলে কিন্তু খারাপ কিছু হয়ে যাবে। আমি তো সেটাই চাই, তারপরে তোর আর আমার বিয়েটা যেন হয়ে যায়। এমন আশা তোর কোনো দিনও পূরণ হবে না। আমি আবিরকে জড়িয়ে ধরে জোরে চিৎকার করা শুরু করে দিলাম। হঠাৎ কাকি মায়ের ডাক, তাই গিয়ে দরজা খুলে দিলাম। দেখো না কাকি, তোমার ছেলে আমার সাথে জোর করে কিসব করতে চাইছে। আবির, এসব কি শুনতে পাচ্ছি?
আম্মু, বিশ্বাস করো, আমি এসব কিছুই জানতাম না। এইসব কিছু ও করেছে। আমি ওসব কিছু জানি না। কালকে তোর আর ফারজানার বিয়ে। আম্মু, এসব কিন্তু ঠিক না। আমি কেন ওকে বিয়ে করব? আমি চেয়েছি, তাই তোর বিয়ে করা লাগবে। আর ওর সাথে এসব করার সময় মনে ছিল না? আমি ওর সাথে কিছুই করিনি। করনি, বাট বিয়ে করা লাগবে। আমি তো চাচা চাচিদের জানাতে যাচ্ছি। কিছুক্ষণ পরে আম্মু চলে গেল। আমি পুরো আবুল হয়ে গেলাম। তাই আমি ফারজানাকে বললাম, ফারজানা, এসব করার মানে কি? এখন কিছুই বলবো না, বাসর রাতে সব বলবো। এখানে বাসর আসবে কোত্থেকে? ওমন, আম্মু কি বলে গেল শোনোনি? কালকে তোর আর আমার বিয়ে। আমি করবো না তোকে বিয়ে। বিয়ে না করলেও তোকে জোর করে বিয়ে করব। আমি বাড়ি থেকে কালকেই পালিয়ে যাব। পালিয়ে গেলে আমি আবার ধরে আনতে পারবো কত? এসব কি সব প্ল্যান করা ছিল? বললাম না, এইসব এখন কিছুই বলবো না, কালকে সব বলবো। এটা বলে ফারজানা চলে গেল। আমার তো কিছুই মাথায় আসছে না, কি থেকে কি হয়ে গেল। আমার বুঝতে বাকি নেই যে এটা ওদের প্ল্যান। মনে মনে ভাবলাম, তাহলে কি কালকে আমার সত্যি সত্যি বিয়ে? পরের দিন চাচা চাচি আমাদের বাড়িতে এসে পড়ে। অবশেষে 3 কবুলে আমাদের বিয়েটা হয়ে যায়। আমি এখনও কিছুই ভাবতে পারছি না যে আমার বিয়ে হয়ে গিয়েছে। তাই আমি হাতে জোরে একটা চিমটি কাটলাম। দেখতে পেলাম ব্যথা পাচ্ছি। তার মানে আমার এটা স্বপ্ন না, তাহলে আমার বিয়ে হয়েই গিয়েছে। আমি বাসর ঘরের সামনে দাঁড়ানো, এক পা বাসর ঘরের ভিতরে দিচ্ছি, আবার 2 পা পিছিয়ে নিচ্ছি। এমন সময়ে ফারজানা বলে উঠল, কি রে, এমন করে আছিস কেন? আমাকে দেখতে পাচ্ছিস না? আমি সেই কখন থেকে তোর জন্য বসে আছি, তুই পায়চারি করতেছিস কেন? আমি এই রুমে আজ আর ঢুকবো না। তুই এখন ঢুকবি কিনা? না, আমি ঢুকবো না। আমি কিন্তু এখন জোরে জোরে চিৎকার দিব, বাকিটা তাহলে ইতিহাস হয়ে যাবে। কি আর করব, আমি বাসর ঘরের ভিতরেই ঢুকে পড়লাম। ঢোকার সাথে সাথে ফারজানা এসে দরজাটা লাগিয়ে দিল। দরজা আটকালি কেন? কেন, বাসর ঘরের দরজা কি এভাবে খোলা থাকে? তাহলে সবাই সবকিছু দেখতে পাবে না? কি আবার দেখবে? তুই আর আমি যেটা করব সেটা। আমি আর তুই আবার কি করব? কি করবি তাও আমার শিখিয়ে দিতে হবে? দিব দিব, তার আগে খাটে চল। আমরা দুজনে খাটে চলে আসি। কিছুক্ষণ চুপ থাকার পরে আমি বললাম, ফারজানা, আমাকে এসব করে বিয়ে করলি কেন? বললাম না, তোকে আমি খুব ভালোবাসি, তাই তো বিয়ে করলাম। ভালোবাসোস ভালো কথা, তবে কালকে আম্মুর সামনে বসে এমন নাটক করলি কেন? আমি কিছু করিনি, আমাকে আম্মু এসব করতে বলেছে। মানে বুঝতে পারলাম না, একটু ভালো করে বুঝিয়ে বলতো। তোর মনে আছে সেদিন তোর সাথে বাইকে করে ঘুরতে গিয়েছিলাম, তারপরে আমাকে বাইক থেকে তুই নামিয়ে দিয়েছিলি? তখন আমি অনেক কাঁদছিলাম, আর পাশে এসে খাটে বসে বসে কান্না করছিলাম। সেটা কাকি দেখতে পায়। ফারজানা, কি হয়েছে? এভাবে কাঁদছিস কেন? আবির কি কিছু বলেছে? না তো, তোমার ছেলে তো কিছুই বলেনি। তোমার ছেলে কি কিছু বলতে পারে? কি হয়েছে? আমি কিন্তু বলতে বলেছি। তারপরের ঘটনা সব কাকিকে বললাম। তারপরে কাকিমা এই প্ল্যানটা বের করে দেয়। পাগলিটার ভালোবাসা আমি বুঝতে পারিনি। একটা মানুষ একজন মানুষকে এতটা ভালোবাসে কিভাবে? এই কথা শোনার পরে ওর উপর আমার যত রাগ অভিমান ছিল সব কিছু পানি হয়ে গিয়েছে। কি হলো, চুপ হয়ে আছিস কেন? কিছু বলিস না কেন? একবার বলবি ভালোবাসি। আমি কিছুক্ষণ চুপ থাকার পরে ফারজানাকে বললাম, ভালোবাসি। আমিও তোকে অনেক ভালোবাসি, সেই ছোটবেলা থেকে। তাই এতটা ভালোবাসিস আমাকে? রে পাগল, আর শোন, কোনো মেয়ের দিকে কিন্তু আর তাকাবি না। আর তোর যত মেয়ে বন্ধু আছে তাদের সাথে আর মিশা যাবে না।
আর ওই মিম না ডিম কি যেন, ওর কাছে তো যাওয়াই যাবে না। শয়তান ছিমড়ি, সেদিনকার আমার বরের কাঁধে হাত রেখেছে, অসভ্য। আচ্ছা বাবা, আমি আর কারোর সাথে কথা বলবো না, শুধু তুই আর তুই। তুমি করে বলতে পারিস না? এ মা, সেটা তুমি আমাকে আগে বলবা না? এই তো এখন বলেছে। আচ্ছা, বলতে আছি। আবির, একটু জড়িয়ে ধরো না, আমি একটু তোমার বুকে মাথা লুকাতে চাই। আমি গিয়ে ফারজানাকে জড়িয়ে ধরলাম, আর পাগলিটার লজ্জা পেয়ে আমার বুকে মাথা লুকালো। হ্যাঁ, আমরা এভাবে যতদিন বেঁচে আছি ততদিন এভাবেই থাকতে চাই। এতদিন আমি ওর ভালোবাসাটা বুঝে উঠতে পারিনি, এখন বুঝতে পেরেছি। তাই ওকে আর হারাতে চাই না, জীবনের বাকিটা সময় ওর সাথেই থাকতে চাই। আর আজ আমার বাসর রাতে কী কী হয় তা তো আপনারা কম বেশি সবাই জানেন, তাই আর বলার দরকার নেই। এখন শুধু দুষ্টমি হবে। এখন আপনারা এখান থেকে বিদায় হন। তো পরে সব কিছু দেখে ফেললে সমস্যা হয়ে যাবে। আর যাওয়ার আগে কমেন্ট করতে কিন্তু ভুলবেন না, আর সাথে লাইক তো আছেই। ভালো থাকবেন সবাই, দেখা হবে নতুন কোনো গল্প নিয়ে। ধন্যবাদ সবাইকে। আজ অনার্সের প্রায় 1 মাস হলো ক্লাস করতেছি, কিন্তু একটা ছেলেকে কিছুদিন ধরে লক্ষ্য করতেছি। ছেলেটি কারোর সাথে কথা বলে না, শুধু চুপচাপ থাকে। ম্যাডাম বা স্যার যদি ক্লাসে আসে তখনও তিনি নিচের দিকে তাকিয়ে থাকে। ছেলেটির এমন ভাব দেখে আমার অনেক রাগ। সে একটু কিউট বলে কারোর সাথে কথা বলবে না। মনে মনে ভাবলাম, কলেজ যখন ছুটি হবে তখন ওকে ধরবো। আমি সব ক্লাস করার পরে দেখতে পেলাম ছেলেটি কোথায় যেন যেতে আছে, তাই আমি তাকে ডাক দিলাম। এই যে শুনছেন, একটু দাঁড়ান, আপনার সাথে কিছু কথা ছিল। পিছনের দিকে তাকিয়ে দেখি আমার ক্লাসের একটি মেয়ে আমাকে ডাকতেছে। ও এখানে? আমি আর দাঁড়ালাম না, আমি আবারও হাঁটা শুরু করে দিলাম। শালা আবারও হাঁটা শুরু করে দিল। আমার সারা শরীরে রাগে জ্বলে যাইতেছে। আজকে সত্যি সত্যি শালার গায়ে একটা চড় লাগিয়ে দিব। আমি দৌড়ে গিয়ে শালার কলার ধরলাম। কি হলো, এভাবে করতে আছেন কেন? কতবার ডাক দিয়েছি, তা কি আপনি শোনেননি? শুনেছি, কিন্তু আমার কারোর সাথে তেমন কথা বলতে ভালো লাগে না, তাই আমি আপনার ডাকার পরেও আমি দাঁড়ালাম না। একটু কিউট বলে এভাবে ভাব দেখানো আপনার উচিত না, ওকে? আর আপনার ভেতরে এত অহংকার কেন বলবেন একটু? আমি এরকমই, সবার সাথে অহংকার দেখাই। তাতে আপনার কি কোনো সমস্যা আছে? আমি কি আপনার চেয়ে কম সুন্দরী নাকি? তবুও আমারও তো একটু অহংকার নেই। আপনি কেন এরকম অহংকার দেখান? সবাই তো এক নয়। এটা বলে ছেলেটি চলে গেল। মাথায় রাগ উঠে গেল। শালা এইভাবে কথা বললো কেন? যেভাবেই হোক না কেন, ও সব অহংকার আমাকে ভাঙতেই হবে। আমাকেও ভুল চিনতে পেরেছে আমি কে। ওর চেয়ে কত কত ছেলেকে শিক্ষা দিয়ে ছেড়ে দিয়েছি, আর ও তো চুনোপুটি। আমি বাড়ি এসে পড়ি, পরের দিন আবারও কলেজে চলে আসি। এসে দেখি আবারও ছেলেটি সেই একই জায়গায় বসে রয়েছে। ওর কাছে আমি চলে গেলাম। আমাকে দেখে ও উঠতে যাবে এমন সময় আমি ওর হাতটা টেনে ধরলাম। এখানে বসে পড়েন, আপনার সাথে একটু কথা বলি। প্লিজ আমাকে একটু একা থাকতে দিন, আমি কারোর সাথে কথা বলতে চাই না। কথা তো আপনাকে বলতেই হবে। কি বলবেন বলেন। আপনি সবসময় এভাবে চুপচাপ থাকেন কেন, একটু বলবেন প্লিজ? আমি এমনি চুপচাপ থাকি, আর আমার চুপচাপ থাকতে অনেক ভালো লাগে। বুঝলাম, বাট আপনার নাম কি, আপনার বাড়ি কোথায়, আর আপনি কি করেন? এত সব যদি বলেন তাহলে কিভাবে এতটা প্রশ্নের অ্যান্সার দিব? এত তারা কিসের আপনার? আমি যে কয়টা প্রশ্ন করেছি সেই কয়টার আস্তে আস্তে আনসার দিবেন, ওকে? আমি বলা শুরু করে দিলাম, আমি আবির, বাড়ি ঢাকা। প্লিজ আর কিছু জানতে চাইয়েন না। ছেলেটি কেমন যেন কথা বলল। আমার ওর কথার মাঝে সন্দেহ হতে থাকে। আমি তাকে আমার সম্পর্কে বলা শুরু করে দিলাম। আমি লিজা, বাড়ি আমাদের কলেজ থেকে 10 মিনিটের পথ। আচ্ছা, আপনাকে আর একটা কথা বলি। আমি আপনাকে আমার সম্পর্কে সব কিছু বলে দিলাম, আর কিছু জানার নেই। চুপ করেন তো। আর আপনি আমাদের এলাকা রেখে আমাদের এলাকায় পড়তে এসেছেন কেন?
সেটার জবাব আপনাকে দিতে আমি বাধ্য নই। আমার সাথে বেশি ভাব নিয়েন না, ওকে? তাহলে আপনার খবর করে ছেড়ে দিব। পরে কথা হবে, আমাকে এখন বাসায় যেতে হবে। কেন, ঢাকা চলে যাবেন নাকি? ঢাকা যাব কেন? ঢাকা এখন আমাকে আর কেউ চেনে না। মানে কি? আর কথাগুলো ঘুরিয়ে পেঁচিয়ে না বলে সোজাসুজি বলে দিন। আমি বাইরে চলে আসি। আজ পুরনো দিনের কথা মনে পড়ে গেল, তাই আর কলেজে থাকলাম না। কিছুক্ষণ পরে বাসায় এসে পড়ি। এসে মনে মনে ভাবা শুরু করে দিলাম, আমি সবাইকে এড়িয়ে চলতে চাই, তবে কেন তা পারতেছি না। সবাই আমার সাথে কেন মিশতে আসে? যেভাবে হোক সবাইকে আমার এড়িয়ে চলতেই হবে। পরের দিন আবারও কলেজে এসে পড়ি। কিছুক্ষণ পর সেই মেয়েটি এসে আমার পাশে বসে গেল। আপনি উঠুন। আচ্ছা, আমরা কি ফ্রেন্ড হতে পারি? আমি কারো সাথে মিশতে চাই না, দয়া করে আমার সাথে আপনি বন্ধুত্ব করতে আসবেন না। আমি তো তোমার সাথে বন্ধুত্ব করতেই হবে। তোমার এই ভাবগুলো আমার যে ভাঙতেই হবে। আমি আপনার সাথে বন্ধুত্ব করবই, তাই আপনাকেও আমার সাথে বন্ধুত্ব করা লাগবে। আপনাকে একটা কথা বললে হয় না? ছেলেটি রাগ হয়ে গেল। চোখের দিকে তাকিয়ে আমি ভয় পেয়ে গেলাম। চোখ দুটো লাল বর্ণ ধারণ করেছে। এমন লাল চোখ আমি কখনো কোনোদিনও দেখিনি। তবু আমি বললাম, আপনি যদি আমার বন্ধুত্ব না করেন তাহলে প্রিন্সিপালের কাছে বিচার দিব যে আপনি আমার শরীরে হাত দিয়েছেন। তারপরে আপনাকে এই কলেজ থেকে স্যার তাড়িয়ে দিবে, তখন বুঝবেন মজা। আমি মনে মনে ভাবলাম, আমার সম্পর্কে কেউ কিছু যদি জানে তাহলে আমার সাথে জীবনেও কথা বলবে না। আর আমি কেন এই মেয়েটিকে শুধু শুধু বিপদে ফেলবো? প্লিজ এটা করবেন না। আমার আম্মু আমাকে নিয়ে অনেক আশা। আপনার সাথে আমাকেও বন্ধু করে নিন। আমি চাই না তোমাকে শুধু শুধু বিপদে ফেলতে। কিসের বিপদ? হ্যাঁ, আমি তার সাথে বন্ধুত্ব করে নিলাম। আমি তার সাথে হাত মিলালাম। হাত মিলানোর সাথে সাথে দেখতে পেলাম তার হাতে ছুরির দাগ আর হাতে পুরা। হাতটিতে আমি দাগ দেখতে পেলাম, মনে হয় কে যেন ছুরি দিয়ে কপ করে দিয়েছে। আমি তা দেখে শিহরিত হয়ে উঠি। আপনার হাতে এই দাগগুলো কিসের? ও, এইগুলো ছোটবেলায় আমি অনেক দুষ্ট ছিলাম, আর দুষ্টুমি করতে করতে একটু অ্যাক্সিডেন্ট করেছিলাম। আপনি বললেই কি হবে? এগুলো হলো ছুরির দাগ, আমাকে আর চেনাতে হবে না। বুঝলো কিভাবে? যেভাবেই হোক না কেন এই কথাটা আমাকে এড়িয়ে যেতেই হবে। এই যে আমার ছোটবেলার খবর আপনি কি জানেন নাকি? আমি আবিরের কথাটা বিশ্বাস করে নিলাম। তারপরে ক্লাস করে বাড়িতে চলে আসি। এইভাবে 7 দিন কেটে গেল। এতদিন আবিরের সাথে কথা বলে আমার অনেক ভালো লেগেছে। একদিন আমাদের কলেজে কিছু বখাটে ছেলে হানা দিয়েছে, তাই আমি আবিরের কাছে চলে আসি। আবির, চলো বাড়িতে যাব, আজকে আবার কলেজের সামনে মারামারি হবে। কি করবে আবার মারামারি? মাসের ভেতরে কিছু বখাটে ছেলে আসে আর এসেই মারামারি শুরু করে দেয় মেয়েদের সাথে। যা খুশি সেটা করে থাকে ছেলেগুলো। তাই চলো বাড়িতে যাই, এখানে থাকতে হয়তো অনেক সমস্যার ভিতরে পড়তে হবে। আচ্ছা, ছেলেগুলোকে আমি কি দেখতে পারি? না, তোমার দেখা লাগবে না, আর তোমার এই ঝামেলার ভেতরে যাবার কোনো প্রয়োজন নেই। ওদের দলে অনেক লোক আছে, যা খুশি সেটা ওরা করতে পারে। চোখের সামনে যে এই মানুষগুলো মেয়েদের তুলে নিয়ে গিয়েছে, আর যে ছেলে ওদের বাধা দিতে এসেছে তাদেরকেই খুন করে দিয়েছে। সেই ছেলেগুলো কি এসেছে? হয়তো কিছুক্ষণ পরে এসে যাবে। কিছুক্ষণ পরে লিজা বলল ওই ছেলেগুলো এসেছে। তাই আমি আমার মুখে একটা রুমাল বাঁধলাম, তারপরে ওদের সামনে চলে আসি। কি হয়েছে এখানে? তুই আবার কে? এত তাড়াতাড়ি কি তোর মনে শখ এসেছে? আমি যেই হই না কেন, তোরা এখান থেকে চলে যা, আমি বলে দিলাম, না হয় খারাপ হবে কিন্তু। তোর কথা আমার শুনতে হবে শালা, সেই তোকে শেষ করে ফেলবো। আমি আমার মুখ থেকে রুমালটা সরিয়ে দিলাম। এটা দেখে ছেলেটি এসে আমাকে জড়িয়ে ধরলো। আরে বস, আপনি এখানে কি করে? বস, চুপ, আস্তে কথা বল, সবাই শুনবে। চল সামনের আড়ালে গিয়ে বসি। তারপর আমি আর ও আড়ালে চলে গেলাম। আপনি এখানে কি করে? আর আমি আপনাকে অনেক জায়গায় খুঁজেছি কিন্তু পাইনি।
এখন বলেন তো, ঢাকা ছেড়ে এই বরিশাল এলাকায় হানা দিয়েছেন কেন? আমি এসব এখন না ছেড়ে দিয়েছি। আর তোরা এখানে এসেছিস কেন? শোন, তোরা আর এই কলেজে আসবি না, ওকে? আর পারলে এসব ছেড়ে দিস। ঠিক আছে বস, আমি ছেড়ে দিব। আপনি কেন এসব ছেড়ে দিলেন? আমি ছাড়ছি না তো, বাট আমার ভালোবাসার মানুষটা যে খুন করেছে তাকে শাস্তি না দেওয়া পর্যন্ত আমি শান্তিতে নেই। আচ্ছা বস, আমরা এখন আসি। আর শোন, তোদের জানি আমি আর এই কলেজে না দেখি, আর আমার সম্পর্কে কাউকে কিচ্ছু বলবি না। ঠিক আছে। আমি আবার কলেজের সামনে চলে আসি। আসার পরে লিজা বলা শুরু করে দিল। তুমি কে বলো তো? আমি কে মানে কি শুনি? কি এমন বললা যাতে ছেলেগুলো এইভাবে চলে গেল? আমি ওদের ভালোভাবে বুঝিয়ে বলেছি যে তোরা এখান থেকে চলে যা, তারপরেই ওরা চলে গেল। তারপরেই ওরা চলে গেল? থাক, তোমার আর মিথ্যা বলতে হবে না। ওরা আসলে কলেজের সবাই চুপসে যায়, আর তোমার কথা ওরা শুনে নিল। আরে, ওরা আমার ছোটবেলার বন্ধু। কি? এই বখাটে ছেলেগুলো তোমার বন্ধু? এই মেয়ে যেভাবে ধরেছে সব কিছু মনে হয় যে নিয়ে যাবে। যাই হোক না কেন, এসব ওর কাছে কিছুই বলা যাবে না। যেভাবে হোক না কেন, এসব এড়িয়ে যেতে হবে। আমি বলা শুরু করে দিলাম। ওদের বাড়িও ঢাকাতে। আমি যখন পিছিয়ে ছিলাম তখন ওকে একদিন পিটাইছিলাম। তখন থেকে ও আমাকে ভয় পাওয়া শুরু করে দেয়। কি? তোমার এই শরীরে আবার ওদের পিটাইছেও? অনেক মজার কথা বললা। যাই হোক, কথাটা ঘুরিয়ে নেওয়া গেল। এত কিছু না ভেবে চলো বাড়িতে যাব। আমি কলেজ থেকে বাসায় যেতে যাব এমন সময় আমার চারপাশে সকল মানুষ আসলো আর আমাকে ধন্যবাদ দিল। এতে ধন্যবাদের কিছু নেই, আমি কিছু করিনি। ওরা একলা একলাই চলে গিয়েছে। দেখেছো তুমি কত মানুষের কাছ থেকে সম্মান পেলে? এতে কিন্তু আমার হিংসা হচ্ছে। আমি বলা শুরু করে দিলাম, এই যে মিস, লিজাকেও একটু সম্মান জানিও। এটা বলা মাত্র সবাই ফ্যাল ফ্যাল করে হেসে দিল। কুত্তা, তোর আজকে খবর আছে। কয়টার খবর দেখাবে? তাহলে আমার আবার টেলিভিশনের সামনে থাকা লাগবে নাকি? খবর দেখাবে, সেটা আমার আবার দেখা লাগবে না? তুমি না সত্যি সত্যি একটা ফাজিল পোলা। জানি তো আমি একটা ফাজিল। এটা তোমাকে বলতে বলিনি, আমি বলবো, তুমি শুধু শুনবে। পরে দুজনে বাড়িতে চলে আসি। আমি এসে ভাবতেছি লিজার সাথে আমার আর কথা বলা যাবে না। একটা ভুল তো আমি একবার করেছি, দ্বিতীয়বারের মতো আমার কোনো ভুল করা চলবে না। মনে মনে ভাবলাম কিছুদিন কলেজে যাব না, তাই মোবাইল থেকে সিমটা খুলে ফেললাম। তারপরে মোবাইলটাও বন্ধ করে রাখলাম। এভাবে 15 দিন কেটে গেল। 15 দিন পরে আজকে কলেজে চলে আসি। আসার সাথে সাথেই লিজা এসে আমাকে জড়িয়ে ধরল। আরে এটা কি করছো? ছেড়ে দাও, ছাড় এসে পড়তে পারে। কেউ আসবে না। এতদিন তুমি কোথায় ছিলে আর তোমার মোবাইল বন্ধ কেন? একটু বাড়িতে গিয়েছিলাম, যার কারণে মোবাইলটা বন্ধ করে রেখেছি। বাড়িতে গেলে মোবাইলটা বন্ধ করা লাগবে কেন? আর তোমার জন্য আমার কতটা চিন্তা হয়েছিল সেটা কি তুমি জানো? আমার জন্য তোমার এত চিন্তা হয় কেন শুনি? তা এখন তোমার জানা লাগবে না। তোমাকে দেখে আজ আমি অনেক খুশি। এখন আমাকে ছেড়ে দাও তো লিজা। লিজা আমাকে ছেড়ে দিল। ছাড়ার সাথে সাথে দেখতে পেলাম সারা শার্টে চোখের পানি আর লিপস্টিক। আরে, এটা তুমি কি করলা? করেছি, ভালো করেছি। এখন আমি বাসায় যাব কিভাবে? যে দেখবে সেই তো আমার দিকে তাকিয়ে থাকবে। সারা শার্টে শুধু লিপস্টিক। এটা করা তোমার ঠিক হয়নি। ভালোই হয়েছে, এতদিন আমাকে কাঁদানোর শাস্তি। কেন? আমার জন্য তুমি কাঁদলে কেন শুনি? জানি না কেন কাঁদি। এখন একটা বুদ্ধি দাও, কিভাবে দাগটা উঠানো যায়। আমার কাছে একটা ভালো বুদ্ধি আছে। কি সেটা বলো আমাকে। তোমার জামাটা আমি পরি আর আমার জামাটা তুমি পরো, এতে অনেক ভালো হবে। তুমি না সত্যি সত্যি ফাজিল শয়তান বান্দর। আমাকে যত সব বলেছো সেইগুলো তুমিও।
আমি আর ঝগড়া করতে চাই না। আমি এখন বাসায় যাব। কেন বাসায় যাবা শুনি? ক্লাস করবা না? না, ভালো লাগতেছে না, তাই বাসায় চলে যাব। আবির, বাসায় যাওয়া লাগবে না, চলো আজকে আমরা কোথাও থেকে ঘুরে আসি। কথা শুনে আমার পুরনো দিনের কথা মনে পড়ে গেল। এই ঘুরতে যাওয়া নিয়েই আমার জীবনের সবচেয়ে বড় জিনিসটা হারিয়েছি। আমি ওকে বললাম যে আমার ঘুরতে যেতে একটু ভালো লাগে না। তা লাগবে কেন? আচ্ছা, আপনি তাহলে বাসায় চলে যান। রাগও করা হয়ে গিয়েছে। আমি কোনো রাগ নেই। যদি রাগ থাকতো তাহলে আর আপনার সাথে কথা বলতাম? তুমি আপনি বলা শুরু করে দিয়েছো, আর সেটা দেখে আমি বুঝতে পারছি যে তুমি আমার উপর রাগ করছো। আমি তার কোনো কথা না শুনে কলেজের ভেতরে ঢুকতে যাব এমন সময় আবির বলল, আমাকে নিয়ে ঘুরতে যাবে? কথাটা শুনে আমি অনেক খুশি হলাম। চলো ঘুরতে যাব বলে চলো। তারপর আমি আর লিসা এখানকার একটা পার্কে চলে আসি। দুজন বসে আছি। আবির, তোমার না অনেক দান আর ভাবতে দেখায়। তুমি আমাকে এত বড় কথা বলতে পারলে? জি পারলাম। আমার অনেকক্ষণ পার্কে ঘুরে বাড়ির দিকে রওনা দিলাম। কিছুক্ষণ পরে আমি ওকে বললাম, আবির, আজকে না তোমার বাড়িতে যাব। আজকে না, অন্য একদিন। তুমি তো কিপটে, তাই তোমার বাসায় নিয়ে যেতে চাও না। একটা কারণ আছে, তাই তোমাকে আজ নিয়ে যাব না। জানি তো, সেই কারণটা হলো তোমার বউ আছে, তাই না? ধুর, আমি বিয়ে করব কিভাবে? আমার কপালে হয়তো বিয়ে নেই। কেন সেটা বললা কেন? ও কিছু না। বাসায় তো নিবাই না, তবে তোমার বাসাটা তো একটু দেখিয়ে দিতে পারো। পরে কোনো সময় হয়তো আসবো। আর একটু হাঁটো, তারপরে আমি দেখিয়ে দেবনি। আর কিছুক্ষণ হাঁটাহাঁটির পরে ওকে দেখিয়ে দিলাম, এই যে এটা আমায় থাকি। এত বড় বাড়িতে তুমি একা একা থাকো? এটা কি তোমাদের বাসা নাকি অন্য কারো? ভাড়া থাকি। আচ্ছা, আমি এখন আসি। কালকে কলেজে গিয়ে না হয় কথা হবে। আমি বাড়িতে চলে আসি। তারপরে আবিরকে নিয়ে ভাবা শুরু করে দিলাম। ওকে তো আমি ভালোবেসে ফেলেছি। কবে যে আমার মনের কথা বলবো? 2 মাস পরে আমার জন্মদিন। ওই দিন না হয় আমার মনের কথা বলবো। আস্তে আস্তে অনেক দিন কেটে গেল। আবিরের সাথে আমার একেবারে ভালো একজন বন্ধুত্ব হয়ে পড়েছি। ও আমার সাথে যতই ভালো বন্ধুত্ব করুক না কেন, তবেও বেশিরভাগ সময় চুপচাপ থাকতো। কিছু জিজ্ঞেস করলেই বলতো কিছু না। পরের দিনের মতো আজকেও কলেজের সামনে চলে আসি। এসে আবিরকে দেখতে পেলাম না। আমারও যে ওকে না দেখলে ভালো লাগে না, তাই মনে মনে ভাবলাম আজকে ওর বাড়িতে যাব। তাই আমি কিছুক্ষণ পরে ওর বাড়িতে গিয়ে পৌঁছালাম। কলিং বেল দেওয়ার পরে কিছুক্ষণ পরে ও এসে দরজা খুলে দিল। তো তুমি এখানে কি করে? তুমি আজকে কলেজে যাওনি, তাই তোমাদের বাড়িতে চলে আসলাম। আজকে কেন কলেজে যাওনি? শরীরটা তেমন ভালো না, তাই যাইনি কলেজে। কি হয়েছে তোমার? কিছু না, তুমি এসে রুমে বসতে পারো। আমি গিয়ে ওর রুমে গিয়ে বসে পড়লাম। তারপরে রুমের দিকে তাকিয়ে দেখি সবকিছু এলোমেলো। মনে মনে ভাবলাম যে ছেলেরা এত নোংরা হয় কেন? এই তুমি এতটা নোংরা কেন? সবকিছু এরকম এলোমেলো কেন? বাড়িতে তো একা থাকি, তাই এসব কিছু গোছাতে ভালো লাগে না। আচ্ছা, তুমি তাহলে ফ্রেশ হতে যাও, আর আমি তোমার বাড়ির সবকিছু গুছিয়ে দিতেছি। তুমি আমার বাড়ির মেহমান, তাই এটা করার কোনো দরকার নেই। তুমি যেভাবে বসে আছো ঠিক সেভাবেই থাকো। না, থাকবো না। কিছুক্ষণ পরে আবির চলে গেল, তাই আমি ওর বিছানা গুছাতে লাগলাম। গুছাতে গুছাতে আমি যেটা দেখতে পেলাম সেটা দেখে আমি তো পুরাই অবাক। আমি দেখতে পেলাম 2টো বন্দুক আর 4-5টার মতো ছুরি। এগুলো দেখে আমি একটু ভয় পেয়ে গেলাম, তাই আমি আবিরকে ডাক দিলাম।